गुड इवनिंग एवरीवन আমি ডক্টর এমডি এস আজম আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব যে প্রবলেমটা ম্যাক্সিমাম ডাক্তারের কাছে এখন পেশেন্ট নিয়ে আসে এবং আমরা রেগুলারলি যদি 10টা পেশেন্ট দেখি তার মধ্যে দেখা যায় যে 3 থেকে 4টে পেশেন্টই কিন্তু এই প্রবলেম নিয়ে ভুগে। যে প্রবলেমটা নিয়ে আলোচনা করতে চাই সেই প্রবলেমটার নাম হচ্ছে হাইপোথাইরয়েডিজম, যেটা থাইরয়েডের সমস্যা সবাই আমরা জানি। তার আগে আমরা ডিজিজটা আলোচনা করার আগে একটু থাইরয়েড সম্বন্ধে জানবো। যদি আমরা নর্মালি থাইরয়েড সম্বন্ধে না জানতে পারি তাহলে হাইপোথাইরয়েডিজম কিন্তু কোনো রকম ভাবে বুঝতে পারবো না। শুধু সিমটম কজ এগুলো আলোচনা করাটাই বড় ব্যাপার না, তার আগে আমাকে জানতে হবে যে থাইরয়েড গ্ল্যান্ডটা কি, এখান থেকে কি ফাংশন কি আছে, কি হরমোন রিলিজ হয়, এগুলো একটু জানতে হবে। প্রথমত হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড একটা এন্ডোক্রিন গ্ল্যান্ডের পার্ট। এখান থেকে হরমোন প্রডিউসড করে এবং রিলিজ করে, তার সাথে বডি ফাংশন রেগুলেট করে। কি কি ফাংশন রেগুলেট করে? মেটাবলিজম সব থেকে ইম্পর্টেন্ট, এটা বডি মেটাবলিজমকে কন্ট্রোল করে এবং বডি এনার্জি ইউজ করে তার জন্য। গ্রোথ এবং ডেভেলপমেন্টের কাজ, থাইরয়েড গ্ল্যান্ড হেল্প গ্রোথ এবং ডেভেলপমেন্ট, প্রত্যেকটা বডি সেলে গ্রোথ এবং ডেভেলপমেন্টে হেল্প করে। তার সঙ্গে ব্রেন এবং বোনস, আমাদের ব্রেন এবং প্রত্যেকটা হাড়েও কিন্তু হেল্পফুল হয়। থাইরয়েড হরমোন না থাকলে কিন্তু গ্রোথটা কিন্তু কম হবে। থাইরয়েড হরমোন আরো ইম্পর্টেন্ট হচ্ছে হার্ট রেটের ক্ষেত্রে। এটা হার্ট রেটকে স্টিমুলেট করে এবং রেটকে কন্ট্রাকশন করতে হেল্প করে। তার জন্য টেম্পারেচার রেগুলেট করে থাইরয়েড হরমোন। সোয়েট আমাদের যে ঘামে তার জন্য থাইরয়েড হরমোন রেগুলেট করে। মুড এবং বিহেভিয়ার যেটা ইম্পর্টেন্ট, অনেক পেশেন্ট আমাদেরকে এসে বলে থাইরয়েড গ্ল্যান্ড এটা অলসো একটা মুড এবং আমাদের যে বিহেভিয়ার, আমরা কিভাবে আমাদের মানসিকতা, সেটাকেও থাইরয়েড হরমোন কিন্তু কন্ট্রোল করে। নর্মালি থাইরয়েড গ্ল্যান্ডে থাকে অ্যাডামস অ্যাপেল, এই যে ঢোক চিপলাম এটা যেটা উঠছে ঠিক তার নিচে এই জায়গাতে থাকে থাইরয়েড হরমোনটা। এটা প্রজাপতির মতো বাটারফ্লাই লাইক থাকে, ঠিক অ্যাডামস অ্যাপেলের নিচে থাকে, এটা প্রেজেন্ট থাকে। তো থাইরয়েড হরমোন থেকে কি কি হরমোন, থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি কি হরমোন রিলিজ হয়? T3 এবং T4 হরমোন, যেটা থাইরক্সিন এবং ট্রাই আয়োডোথাইরোনাইন, দুটো হরমোন আমাদের রিলিজ করে এবং দুটো হরমোনই কিন্তু ইম্পর্টেন্ট, বডি কন্ট্রোল করাতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ক্রিয়েট করে। এবার আমরা জানবো যে এই দুটো হরমোনকে কে কন্ট্রোল করছে, এটা আমরা জানবো। প্রথমত আমরা জানবো যে আমাদের হাইপোথ্যালামাস ব্রেনে প্রেজেন্ট আছে, তার ঠিক নিচে পিটুটারি গ্ল্যান্ড আছে, অ্যান্টিও পিটুটারি পোস্টিরিয়র পিটুটারি গ্ল্যান্ড আছে। তো পিটুটারি গ্ল্যান্ড থেকে TSH নামে একটা হরমোন রিলিজ হয়। তো হাইপোথ্যালামাস কি করে? প্রথমে একটা TRH থাইরয়েড রিলিজিং হরমোন বলে একটা হরমোন কিন্তু হাইপোথ্যালামাস রিলিজ করে এবং থাইরয়েড রিলিজিং হরমোনটা থাইরোট্রফিন সেল অ্যান্টিও পিটুটারি গ্ল্যান্ডে থাকে, সেই সেলকে স্টিমুলেট করে এবং স্টিমুলেট করে TSH সেখান থেকে রিলিজ করে, যেটার নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা থাইরয়েডে যায়, থাইরয়েডে গিয়ে সেখান থেকে গিয়ে T3 এবং T4 কে রিলিজ করে। তার মানে ব্যাপারটা কি হলো? হাইপোথ্যালামাস থেকে TRH থাইরয়েড রিলিজিং হরমোন যাচ্ছে, স্টিমুলেট করেছে অ্যান্টিও পিটুটারিতে, অ্যান্টিও পিটুটারিতে থাইরয়েড রিলিজিং হরমোন গিয়ে TSH কে রিলিজ করছে, TSH এসে থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে T3 T4 রিলিজ করছে। তার মানে যদি আমরা TSH এর প্রবলেম পাই তাহলে কিন্তু পুরো থাইরয়েডের ফাংশনটাই কিন্তু গন্ডগোল হবে, পুরো থাইরয়েডের ফাংশনটা কিন্তু প্রবলেমে চলে আসবে। এবার কি? এবার আমরা জানবো যে TSH হরমোনের ফাংশনটা কি, এটা ইম্পর্টেন্স আছে, এটা একটু জানি আমরা। এর মেন ফাংশনটা কি? থাইরয়েড গ্ল্যান্ডকে সিগন্যাল দেয় প্রডিউসড এবং রিলিজ হরমোন, পুরো বডিতে T3 T4 রিলিজ করে এবং পুরো বডিকে কন্ট্রোল করে, মেটাবলিজম থেকে শুরু করে পুরো বডিকে কন্ট্রোল করে এই T3 এবং T4 হরমোন। থাইরয়েড হরমোন প্রোডাকশন T3 T4 করছে এবং তার সাথে থাইরয়েড গ্রোথ করছে, থাইরয়েড গ্রোথ করতে হেল্প করে। থাইরয়েড অলসো কজেস থাইরয়েড গ্রো ইন স্টিমুলেটিং ওই TSH হরমোনের জন্য। তাহলে আমাদের TSH হরমোন ইজ বিগেস্ট হরমোন ফর কন্ট্রোল অফ থাইরয়েড গ্ল্যান্ড, কন্ট্রোল অফ পুরো বডি। কারণ TSH যদি আমার ঠিকঠাক রিলিজ না হয় তাহলে T3 T4 রিলিজ হবে না, এতে আমাদের কিন্তু পুরো বডি পার্টসে কিন্তু প্রবলেম আসবে। নট অনলি মেটাবলিজম, পুরো বডি পার্টসে যে ফাংশনগুলো আপনাদেরকে শেয়ার করলাম, পুরো বডি পার্টসে প্রবলেম আমাদের কিন্তু শরীরে আসবে। এবার আমরা জানবো যে হাইপোথাইরয়েডিজমটা কি। এবার দেখুন আপনারা ঠিক বুঝতে পারবেন যে হাইপোথাইরয়েডিজমটা কি।
হাইপোথাইরয়েডিজমটা মানে জাস্ট বোঝানোর জন্য হচ্ছে যে আমাদের টিএসএইচ হরমোন লেভেলটা বেড়ে যায় প্রচুর হারে, একটা গ্ল্যান্ডে এনাফ হরমোন ওটা বেড়ে যাওয়ার জন্যই কিন্তু এই প্রবলেমটা হয়। এতে কি হয়, কিছু মেটাবলিজমের ডিস্টার্ব হয়, কিছু বডি কন্ট্রোলের বিশাল ডিস্টার্ব একটা থাকে, আমাদের অনেক প্রবলেম স্টার্ট হয়। তো হাইপোথাইরয়েডিজম হচ্ছে টিএসএইচ হরমোনটা বেড়ে যায়। এটা প্রচুর কারণ থাকতে পারে, প্রচুর কারণ থাকে। এটা কি কারণে বাড়ে, প্রচুর কারণের মধ্যে থাকে। প্রথম যেটা আমরা প্রথমে টাইপটা জানবো, এর পেছনে টাইপটা কি। প্রাইমারি হাইপোথাইরয়েডিজম একটা নাম, একটা হচ্ছে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। প্রাইমারি হাইপোথাইরয়েডিজম মোস্টলি আমাদের যা পেশেন্ট আমাদের কাছে আসে সেটা কিন্তু প্রাইমারি হাইপোথাইরয়েডিজম নিয়ে পেশেন্টগুলো আমাদের কাছে আসে। এটা কি হয়, ডিরেক্টলি থাইরয়েড গ্ল্যান্ডকে ইনফ্লুয়েন্স করে। এতে কি হয়, তার জন্য থাইরয়েড হরমোনটা কিন্তু T3 T4টা কমে যায়। অনেক সময় দেখা এই পিটুটারি গ্ল্যান্ড থেকে থাইরয়েড যে টিএসএইচ হরমোনটা আসে সেটা অনেক আসাটা যেহেতু স্টিমুলেটিং কমে যায়, তার জন্য কিন্তু এই প্রবলেমটা হয়। যেটা সব থেকে ইম্পর্টেন্ট ডিজিজ অটোইমিউন ডিজিজ হ্যাসিমোটো থাইরয়েডাইটিস, যেটা হ্যাসিমোটো ডিজিজ বলে আমরা না জানি, সেটাই হচ্ছে সব থেকে বিগেস্ট ডিজিজ একটা এই প্রবলেমের জন্য দায়ী। সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমটা কি, যদি দেখা যাচ্ছে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম কাকে বলবো আমরা, পিটুটারি গ্ল্যান্ডে হয়তো কোনো প্রবলেম হচ্ছে, তার জন্য টিএসএইচ হরমোনটা ঠিকঠাক করে আসছে না, আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করছে না, তার জন্য T3 T4 বেরোচ্ছে না। এটা খুব লেস টাইপের হয়, তবুও অনেক পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায়, অনেক পেশেন্ট এই প্রবলেম নিয়ে আসে আমাদের কাছে। তো আমাদের দুটো ফ্যাক্টর ইম্পর্টেন্ট, একটা হচ্ছে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, একটা সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। এবার আমরা কজটা যদি জানি যে এর পেছনে কারণটা কি, প্রথমত হচ্ছে হ্যাসিমোটোস ডিজিজ, যেটা মোস্ট কমন হাইপোথাইরয়েডিজম, যেটা একটা অটোইমিউন ডিজিজ। আর একটা কি আর হয়, এটা মোস্ট অটোইমিউন সার্টেন মেডিকেশন, কিছু ওষুধ খাওয়ার জন্য এই প্রবলেম কিন্তু আমাদের ক্ষেত্রে কিছু পেশেন্টের আসে, কিছু ওষুধ খাওয়ার জন্য এই সমস্যা হয়। আয়োডিন ডেফিসিয়েন্সি একটা ইম্পর্টেন্ট, খাবারের মধ্যে যদি আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে তবুও কিন্তু এই প্রবলেমটা দেখা যায়। পিটুটারি গ্ল্যান্ডে যদি ডিসঅর্ডার থাকে, দেখা যাচ্ছে কোনো টিউমার হয়েছে, নন ক্যান্সারাস টিউমার কিছু একটা হয়েছে, তার জন্য কিন্তু সমস্যা হয়। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থাইরয়েড গ্ল্যান্ডটা যেটা আছে, ওই গ্ল্যান্ডে যদি কোনো ইনফ্লামেশন কিছু হয়ে যায় কোনো একটা কারণে, এটা মোস্টলি প্রেগনেন্সির সময় ভাইরাল কোনো ইনফেকশন হয়, ইনফ্লামেশন কিছু একটা হলো, কিংবা কোনো একটা ইনফ্লামেশন হলো, তার জন্য কিন্তু এই প্রবলেমটা আসতে পারে, এই জন্য হয় কিন্তু এই প্রবলেমটা। আমরা যদি রিস্ক ফ্যাক্টর ধরি, তো রিস্ক ফ্যাক্টর কি কি হতে পারে, প্রথমত হচ্ছে যাদের অটোইমিউন ডিজিজ থাকে তাদের ক্ষেত্রে ভেরি ভেরি রিস্কি প্রবলেম ফর হাইপোথাইরয়েডিজম হওয়ার চান্সটা সব থেকে বেশি থাকে। তারপরে কি, হিস্ট্রি অফ থাইরয়েড সার্জারি যদি থাকে, একটা থাইরয়েড সার্জারি হয়তো এর আগে হয়েছিল, তারপরে হয়তো এই সমস্যা এই প্রবলেম হয়তো চলে এলো। প্রেগনেন্সি একটা রিস্ক ফ্যাক্টর ক্রিয়েট করে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর প্রেগনেন্সি। কমপ্লিকেশন কি হতে পারে, যদি দেখা যায় যে থাইরয়েড হাইপোথাইরয়েডিজম হয়ে আছে, তার জন্য কিছু কমপ্লিকেশন হয়। কি কমপ্লিকেশন, প্রথম গয়টার মানে হচ্ছে আমাদের যে অনেক দেখতে পাবেন, অনেকজনকে দেখতে পাবেন বেসিক্যালি এই জায়গাটা বেশি ফুলে যায়, এই জায়গাটা ফুলে যায়, কমপ্লিকেশন পুরো ঢোল হয়ে যায়, গয়টার বলা হয় এটা। তার সাথে হার্টের কিছু সমস্যা হয়, ইনফার্টিলিটি হওয়ার চান্সটা বেশি থাকে, মিসক্যারেজ বা বার্থ ডিফেক্ট কিছু হয়, পেরিফেরাল নিউরোপ্যাথি আসে এবং মিক্সিডিমা কমা হতে পারে। এগুলো হচ্ছে কমপ্লিকেশন। কোন এজটা বেশি ইম্পর্টেন্ট, এবং সেক্স সমস্ত সেক্সে হয়, মেল ফিমেল প্রত্যেকটা এজে ইম্পর্টেন্ট, বাট দেখা যায় যে আফটার মেনোপজ ফিমেলদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি হয়। আমরা 50 থেকে 55 ইয়ার্সের ওপরে মোর চান্স টু হাইপোথাইরয়েডিজম হওয়ার চান্সটা সব থেকে বেশি। এবার আমি যদি সিমটমটা ধরি, তাহলে সিমটম ইজ বিগেস্ট প্রবলেম, সিমটমের সব থেকে ইম্পর্টেন্ট প্রবলেম আছে। সিমটম যদি ধরি তাহলে সব থেকে বেশি বুঝতে পারবেন কি হয়। সিমটমটা প্রথমত হচ্ছে যে একটা ডিপ্রেশন থাকে পেশেন্টের, এবং অ্যাংজাইটি একটা থাকে। ডিপ্রেশন এবং অ্যাংজাইটির কিছু কারণ, কেন ডিপ্রেশনটা কেন থাকছে, কারণটা কি, ডিপ্রেশন এবং অ্যাংজাইটি হওয়ার কারণ কিছু আছে। সেই কারণটা হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেসিক্যালি একটা সেরোটোনিন নামে একটা ডিপ্রেশনের জন্য আমি ফরগেটফুল পেশেন্ট, প্রথম হচ্ছে পেশেন্ট প্রচুর ফরগেটফুল হয়, যেটা ফ্রগ ব্রেন বলা হয়, ব্যাঙের মতো বসে থাকে, ফরগেটফুল হওয়ার চান্সটা বেশি থাকে। তার প্রধান কারণটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে একটা নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়, যেটার নাম হচ্ছে সেরোটোনিন। এটা এফেক্ট করে মুডকে। তো এই জন্য যেহেতু সেরোটোনিন নর্মালি কি হয়, এটা থাইরয়েড গ্ল্যান্ড ইম্পর্টেন্ট রেগুলেটিং ট্রান্সমিটার থাইরয়েড গ্ল্যান্ড থেকে, থাইরয়েড হরমোন T3 এবং T4 একটা নিউরো ট্রান্সমিটার
সেরোটোনিন নামের নিউরোট্রান্সমিটার স্টিমুলেট করে হয় এবং সেটাকে মুড এবং আমাদের রিল্যাক্সেশনকে হেল্প করে। যেহেতু T3, T4 কমে যাচ্ছে, TSH লেভেলটা বেড়ে যাচ্ছে, তার জন্য কি হয়, এটা একটা রেগুলেশনের প্রবলেম আসে, যার জন্য সেরোটোনিনকে এফেক্ট করা কমে যায়, সেরোটোনিন কিছু ডিস্টার্ব হয়, তার জন্য মুডকে এফেক্ট হয়। মুড এফেক্ট হওয়ার জন্য কিছু প্রবলেম আসে, মুড এফেক্ট হওয়ার জন্য আসে, তার জন্য ডিপ্রেশন এবং তার জন্য কিন্তু অ্যাংজাইটি ফিল একটা পেশেন্টের মধ্যে আমাদেরকে থাকে। লো সেরোটোনিনের জন্যই কিন্তু ডিপ্রেশন অ্যাংজাইটি পেশেন্টের মধ্যে আমাদের থাকে। আরেকটা কি হচ্ছে ফরগেটফুল হওয়ার কারণটা, ফরগেটফুল হওয়ার কারণ যেটা হচ্ছে একটা হিপ্পোক্যাম্পাস রিডিউস করে কমে যায়, হিপ্পোক্যাম্পাসটা কমিয়ে দেয়, আর রিডিউসটা তার জন্যই কিন্তু ফরগেটফুল হওয়ার চান্সটা বেশি থাকে, লস অফ মেমোরি যেটা হয়। আরেকটা ইম্পর্টেন্স, সব থেকে ইম্পর্টেন্ট যেটা ড্রাই স্কিন, পেশেন্টরা বলে একদম টোট ড্রাই স্কিন পুরো হয়ে যায়, ড্রাই হয়ে যায় স্কিনটা, সোয়েট কমে যায়, তার সাথে ব্রিটল হয়ে যায়, হেয়ার ফল প্রচুর হয়। তার পেছনে কারণটা হচ্ছে TSH লেভেলটা বেশি, T3, T4টা কমে যাওয়ার জন্য এই প্রবলেমটা হয়, ড্রাই স্কিনটাই হয়। তার কারণটাই হচ্ছে যে আমাদের সোয়েট গ্ল্যান্ড যেটা আছে, সোয়েট গ্ল্যান্ডকে T3, T4 কিন্তু অনেকটা মেনটেন করে। যেহেতু একটা TSH হরমোন বেড়ে যাওয়ার জন্য T3, T4টা অনেক সময় ডিস্টার্ব হয়, হরমোনাল ডিসব্যালেন্স হয়, তার জন্যই সোয়েট গ্ল্যান্ডকে স্টিমুলেশনটা কমে যায়, এতে সোয়েটটা কমে যায়, এই জন্য ড্রাই স্কিন হয়ে যায়, ড্রাই স্কিনটা হওয়ার চান্সটা বেশি থাকে। যেহেতু T3 লো লেভেল কমে যায়, তার জন্য থিক এন্ড একটা স্কিন থিক হয়ে যায়, সব পুরো স্কেলি টাইপের হয়ে যায়, আঁশ টাইপের হয়ে যায়, এই প্রবলেমগুলো দেখা যায়। এবং হেয়ারটাও কিন্তু ড্রাই ব্রিটল একটা হেয়ার থাকে, কিন্তু ময়েশ্চার যেটা কমে যাবে, হেয়ারের মধ্যে ময়েশ্চার এবং প্রেশার কমে যায়। ওয়েট গেনটা একটা ফ্যাক্টর, যেহেতু মেটাবলিজম একটা ডিস্টার্ব হয় পেশেন্টের মধ্যে, একটা যেহেতু T3, T4 কমে যাচ্ছে, TSH লেভেল প্রচুর বেড়ে যাচ্ছে, এটা মেটাবলিজম ডিস্টার্বের জন্য কিন্তু ওয়েট গেন অনেক সময় হয়, ঠিক ওয়েট গেনের প্রবলেমটা আসে। আরেকটা কি সিমটমের মধ্যে চলে আসছে, কোলেস্ট্রল লেভেলটা প্রচুর বেড়ে যায়, ট্রাইগ্লিসারাইড লেভেলটা প্রচুর বেড়ে যায়। তার কারণটা হচ্ছে কোলেস্ট্রল এক্সক্রিয়েশনটা কমে যায়, তার কারণ T3, T4 লেভেলটা যেহেতু কমে যাচ্ছে এবং TSH লেভেলটা বেড়ে যাচ্ছে, তার জন্য এক্সক্রিয়েশন লেভেলটা কমে যায় এবং লিভারের স্লো হয়ে যায়, লিভারের ব্লাড সাপ্লাইটা কিন্তু অনেকটা স্লো হয়ে যায়, এতে কোলেস্ট্রল লেভেলটা আস্তে আস্তে বাড়তে শুরু করে, এটাই কারণ। হোর্সনেস হয়, হোর্সনেস একটা অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার কারণটা হচ্ছে হোর্সনেস কেন হয়, গলা ভয়েসটা পুরো একদম মোটা হয়ে যায়, তার কারণটাই হচ্ছে হোর্সনেস হওয়ার কারণটা হচ্ছে ভোকাল গ্ল্যান্ডকে ভোকাল কর্ড উইকনেস হয়ে যায়, তার কারণটাই হচ্ছে T3, T4 কমে যাওয়ার জন্য এবং TSH লেভেল বেড়ে জন্য ভোকাল কর্ডটা উইকনেসের জন্য কিন্তু হোর্সনেসটা বাড়ে। ফ্যাটিক হয়, প্রচুর পেশেন্ট ফ্যাটিক হওয়ার টেন্ডেন্সি থেকে যায়, অল্পতেই খাবার খেলে মোটা হয়ে যায়, এই প্রবলেমগুলো পেশেন্টের কিছু আসে। তো এগুলো আমরা প্রচুর সিমটম পেশেন্টে দেখতে পাই। আমরা এই সিমটমগুলো আমরা যদি ঠিকঠাক করে মেনটেন করতে পারি, তাহলে যদি আমরা খাবার দাবার যদি ঠিক মেনটেন করতে পারি, খাবার দাবার একটা ফ্যাক্টর ক্রিয়েট করে, ফ্রিকুয়েন্ট এবং হেভি মেনস্ট্রুয়াল পিরিয়ড একটা হতে পারে। তার সাথে কি হয়, যেহেতু টেম্পারেচার রেগুলেট করে T3, T4, তার জন্য TSH লেভেলটা বেড়ে যাওয়ার জন্য টেম্পারেচার রেগুলেট করতে পারে না, এই জন্য কি হয় একটা ইনটলারেন্স টু কোল্ড টেম্পারেচার, প্রচুর ঠান্ডা পেশেন্ট লেগে যায়, ঠান্ডা সহ্য করতে পারছে না, খুব পেশেন্ট ম্যাক্সিমাম টাইমে ঘুমিয়ে থাকার চেষ্টা করে, খুব অলস হয়ে যায়, ফ্যাটিক হয়ে যায়, অল্পতে দুর্বল হয়ে যায়, মাসলস লেথার্জি চলে আসে, একটা আইলিডস ড্রুপিং থাকে, মানে চোখের পাতাটা পড়ে যায়। তার কারণটাই হচ্ছে যে নার্ভ সাপ্লাই করে সেটাকে অনেক সময় নার্ভকে প্যারালাইজড করে দেয়, তার জন্য এই প্রবলেমটা অনেক কিছু আসে আর কি। তো এই সিমটমগুলো আমাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম পেশেন্ট আমরা দেখতে পাই, এই সমস্যাগুলো আমাদের কাছে নিয়ে আসে। তার সঙ্গে আপনার একটা সিমটমের মধ্যে T3, T4 সেক্সুয়াল ফাংশনের উপর প্রচুর একটা ফাংশন আছে। যেমন যদি আমরা ইন কেস অফ ফিমেলদের ক্ষেত্রে একটা লস অফ সেক্সুয়াল ডিজায়ার কমপ্লিটলি থাকবে, একদম মেলামেশার কোনো ইচ্ছেই থাকবে না। অনেক সময় পেশেন্ট একটা বলবে যে কোনো রকম একদমই ইচ্ছে নেই। ইন কেস অফ মেলদের ক্ষেত্রে কি হয়, অনেক সময় মেলদের ক্ষেত্রে বলা যায় যে একটা ইম্পোর্টেন্সি, যেহেতু T3-T4টা কমে যাচ্ছে, TSH লেভেলটা বেড়ে যাচ্ছে। ইন কেস অফ মেলদের ক্ষেত্রে অনেক পেশেন্ট আমাদেরকে বলে যে ঠিকঠাক ইরেক্ট হচ্ছে না, মানে যে মেলামেশার বা সহবাসের সময় কিংবা আর্লি এজাকুলেশন হচ্ছে, এই প্রবলেমগুলো কিন্তু একটা বিগেস্ট প্রবলেম আমাদের কাছে নিয়ে আসে। তো তার সাথে এই প্রবলেমগুলো আমাদেরকে, এই প্রবলেমের সঙ্গে আরও কিছু বিগেস্ট প্রবলেম আমাদের থাকে। তো আমরা ঠিকঠাক যদি ট্রিটমেন্ট করি তাহলে এই প্রবলেমও কমপ্লিট সেরে যায়। তো এই আর কমপ্লিকেশন পেশেন্টের কি হতে পারে, কমপ্লিকেশন তো বললাম। ডায়াগনোসিস কি হতে পারে, ডায়াগনোসিস ভেরি ইম্পর্টেন্ট। ডায়াগনোসিসটা হচ্ছে প্রথমত আমরা থাইরয়েড প্রোফাইল একটা করবো। থাইরয়েড প্রোফাইলের মধ্যে যেটা T3, T4, TSH লেভেলটা আমরা দেখবো।
টিএসএইচ লেভেলটা প্রচুর বাড়ে, সাধারণত নর্মালি আমাদের 4 থেকে 5 অবধি আমাদের থাকে, তার থেকে বেশি হলেই কিন্তু আমরা বলি যে এটা আপনার হাইপোথাইরয়েডিজম সমস্যায় আছে। অনেক সময় অনেক পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসে উল্টোটা বলতে টিএসএইচ লেভেলটা কমে যাচ্ছে, T3 T4টা বেড়ে যাচ্ছে, এটাকে হাইপারথাইরয়েডিজম বলে। ঠিক তার উল্টো হয় পেশেন্টের ক্ষেত্রে, যে প্রবলেমগুলো সিমটমগুলো বললাম হাইপোথাইরয়েডিজমের ঠিক তার উল্টো, যেমন গরম সহ্য করতে পারে না পেশেন্ট, ডায়রিয়া হয়ে যায় পেশেন্ট, হাইপোথাইরয়েডিজমের কাছে কনস্টিপেশন থাকে, ডায়রিয়া হয়ে যায়, প্রচুর স্ট্রেন থাকে, প্রচুর সোয়েট হয় পেশেন্টের, প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে যায়, বিশাল মেজাজ হয়ে যায়, প্রচণ্ড ফাস্ট হয়ে যায় পেশেন্ট, হার্স্টিনেস প্রচুর বেড়ে যায়। তো এগুলো প্রবলেম কিন্তু পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসে, এই সমস্যাগুলো আমাদের কাছে পেশেন্ট ম্যাক্সিমাম টাইমে নিয়ে আসে। কিন্তু আরেকটা কি ডায়াগনোসিস, আরেকটা কি হয় ডায়াগনোসিস ক্ষেত্রে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট থাকে, যেমন আমরা থাইরয়েড প্রোফাইলটা দেখলাম, তার সঙ্গে সিটি স্ক্যান একটা অবশ্যই আমরা থাইরয়েড গ্ল্যান্ডে সিটি স্ক্যান আমরা করতে পারি। আর সিটি স্ক্যান করে আমরা দেখতে হবে যে ইউএসজি বা সিটি স্ক্যান করে কিন্তু আমরা ইউএসজিও করে দেখা যায় যে কি অবস্থায়, যে এটা গয়টার আছে কিনা, আবার সিটি স্ক্যান করে দেখা যায়। যদি পিটুইটারি গ্ল্যান্ডে কোনো টিউমার থাকে তার জন্য এটা এমআরআই করলে কিন্তু আমরা ডায়াগনোসিস কনফার্ম করতে পারবো যে এটা পিটুইটারি গ্ল্যান্ডে কোনো টিউমার থেকে কিছু আসছে। মোস্টলি ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট। দেখুন, থাইরয়েডের এত বড় একটা বিগেস্ট প্রবলেম, যেটা আমাদের শরীরের প্রচুর জিনিস কন্ট্রোল করে, এটা কোনো স্পেসিফিক ডিজিজ ড্রাগ হতে পারে না, স্পেসিফিক মেডিকেশন হতে পারে না। তার জন্য ডেফিনেটলি একটা টোটালিটি অফ সিমটম দরকার আছে। এবং আমাদের ক্ষেত্রে দেখেছি আমরা 100% পেশেন্ট কিন্তু ভালো থাকে, এবং নট অনলি ভালো, পেশেন্ট প্রবলেম কিন্তু দেখা যায় যে একটা কিছুদিন যাবত মেডিসিন খাওয়ার পর পেশেন্ট কিন্তু প্রবলেম কিন্তু কমপ্লিটলি সুস্থ হয়ে যায়, আমরা ওষুধ অফ করে দিই। এটা দেখেছি আমাদের ক্ষেত্রে। আমি আমার ট্রিটমেন্টের কথা বলছি, আমি মডার্ন মেডিসিনের কোনো আমার অভিজ্ঞতা নেই সেরকম, তবে ম্যাক্সিমাম পেশেন্ট এলড্রক্সিন, থাইরক্সিন এগুলো কিছু খাই। আমি ডিটেলসে বলতে পারবো না, কিন্তু অ্যাজ এ হোমিওপ্যাথ হিসেবে আমি ডিটেলসে আমার প্যাথিটার সম্বন্ধে বলতে পারবো। আমাদের কাছে প্রচুর মেডিসিন আছে, যে মেডিসিনগুলো খেলে পেশেন্টের প্রবলেম 100% সলভ হয়ে যায়। একটা নির্দিষ্ট সময় অবধি ওষুধ খেতে হয় পেশেন্টকে, তারপরে আমরা রিপোর্ট করার পরে দেখার পরে আমরা দেখি পেশেন্টকে, আমরা বলে দিই না ঠিক আছে আপনি ভালো আছেন, কিছুদিন পর রিপোর্টটা আমরা করতে বলি। তো প্রথমত টোটালিটি অফ সিমটম ইজ ভেরি ইম্পর্টেন্ট, টোটালিটি আমাকে করতে হবে, সেই হিসেব অনুযায়ী আমাদের মেডিকেশন আমাদের দিতে হয়। তবুও ম্যাক্সিমাম টাইমে কিছু ওষুধ আছে যেগুলো ওষুধের কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু তা বলে এই ওষুধগুলো প্লিজ খেতে যাবেন না। যদি কারো থাকে অবশ্যই একটা কনসাল্ট করবেন বিএইচএমএস ডক্টরের কাছে। যেমন ওয়েস্টার সেল আছে, ক্যালকিরিয়া ফস আসে আমাদের ক্ষেত্রে, গ্রাফাইটিস আসে আমাদের ক্ষেত্রে, টিউবারকুলিনাম ইজ এ গুড ড্রাগ, তারপরে থাইরোডিনাম খুব ভালো কাজ করে, তারপরে দেখা যায় যে ফসফরাস খুব ভালো রেসপন্স করে, ব্রিমস্টোন ইজ গুড ড্রাগ, ব্রিমস্টোন খুবই ভালো রেসপন্স করে, ক্লাব মস খুবই ভালো কাজ করে, কাসিনোসিন ইজ গুড ড্রাগ, সিফিনাইনাম খুব ভালো কাজ করে, তার সাথে সাইলেসিয়া খুব ভালো ড্রাগ, সাইলেসিয়া এক্সেলেন্ট করে, এই কার্টেলফিশ, সিপিয়া অলসো গুড ড্রাগ। তো এক্সেট্রা আরও প্রচুর ড্রাগের নাম আমার কাছে হয়তো আছে, যেগুলো বলতেই হয়তো, কিন্তু ডিটেলসটা হচ্ছে একই জিনিস, পেশেন্টের ডিটেলস সিমটম সিমিলারিটি করে আমাদের মেডিসিন দিতে হয়। এবং আমার দৃঢ় বিশ্বাস যে একটা 50 মিলিসিমাল অন্তত, সেন্টিসিমালও গুড, কিন্তু 50 মিলিসিমাল মেডিসিন যদি আমি একটা পোটেন্সি যদি চালাই, একটা কিছুদিন যাবত যদি ওষুধ চালাই, পেশেন্টকে তার সাথে যদি কিছু মেনটেন করতে বলি, তাহলে ডেফিনেটলি পেশেন্টের প্রবলেম কিন্তু আশা করছি সলভ হয় এবং সলভ হবে আর কি। লাস্টে যেটা ইম্পর্টেন্ট, আমি কি নিষেধ করবো, পেশেন্টকে কিছু খাওয়ার নিষেধ আমাকে করতে হয়, কিছু রেস্ট্রিকশন মানতে হয়। প্রথমত হচ্ছে যে একটা সয়াবিন জাতীয় খাবার আমরা নিষেধ করি, যে ওটা একটু খাবেন না, ওতে প্রবলেম হয়। বাঁধাকপি, তার সাথে পালং শাক, ফুলকপি এগুলো অ্যাভয়েড করি আমরা। তার সাথে বাদাম, চীনাবাদাম, বাজরা, কফি, তার সাথে ব্ল্যাক টি, তার সাথে গ্রিন টি এগুলো অফ করি। রেড মিটও আমরা অনেক সময় বন্ধ করি, যে রেড মিট ভাজাভুজি খাবেন না, ফ্রাই ফুড স্পেশালি, তার সাথে স্পাইসি ফুড, স্মোকিং, অ্যালকোহল এগুলো টোটালি অফ করতে হয়। আর আমরা কি করলে ভালো হয়, কি করলে মধ্যে আমরা ফ্রুটস বেশি বেশি খেতে বলবো, ফ্রুটস খান, তার সাথে ভিটামিন সি জাতীয় খাবারটা বেশি খান, বিশেষ করে পেয়ারা, লেবু এগুলো খেলে খুবই ভালো, ফ্রুটসের মধ্যেও ভালো। ভেজিটেবল, আদার ভেজিটেবল ইজ গুড। আমরা যদি বলি এক্সারসাইজ, রেগুলার একটা এক্সারসাইজ যদি বলি, একটা ইয়োগা কিংবা এক্সারসাইজ যদি মেনটেন করতে বলি, তাহলে ডেফিনেটলি ডিপ্রেশন কিংবা মুডকে আমি চেঞ্জ করতে পারি। ডিপ্রেশন, মুড চেঞ্জ না হলে কিন্তু প্রবলেম অন্যদিকে চলে যায় আমাদের। ওবেসিটি যারা থাকে, যারা ওয়েট গেন থাকে, তাদের ক্ষেত্রে অবশ্যই একটা ডায়েট কন্ট্রোল আমরা করতে বলি। ওটা স্পেশালি ফ্যাটি ফুড আমরা অফ করতে বলি, কোলেস্ট্রল জাতীয় খাবারটা অফ করতে বলি। যেহেতু কোলেস্ট্রল লেভেলটা প্রচুর বেড়ে যায়, আমাদের টিএসএইচ লেভেল বাড়ার জন্য, T3 T4 বাড়ার জন্য কোলেস্ট্রল লেভেলটা প্রচুর হাই হয়। এবং আমি যদি বাইরে থেকেও যদি কোলেস্ট্রল বেশি খাই, তাহলে এটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে এবং হার্টের প্রবলেম চলে আসে।
যেমন হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা সব থেকে বেশি থাকে যদি কোলেস্ট্রল লেভেলটা বেশি হয়। তো ওই জন্য আমরা রিকোয়েস্ট করি যে অবশ্যই কিন্তু কোলেস্ট্রল লেভেলটাও কোলেস্ট্রল জাতীয় খাবারটা বাইরেতে কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা কম খেতে বলি আর কি, স্পেশালি ভাত কিংবা আলু এগুলো একটু কম খেতে বলি। এবং কাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে বেশি হয়। এবং যদি আমরা ঠিকঠাক করে ট্রিটমেন্ট না হয় তাহলে অবশ্যই হার্ট ফেলিওর হওয়ার চান্সটা বেশি থাকে। তো এগুলো জিনিস আমরা যদি মানি তাহলে অবশ্যই আমরা হাইপোথাইরয়েডিজম অবশ্যই রক্ষা হয়। এবং হাইপোথাইরয়েডিজম নিয়ে চিন্তা নেই, সব থেকে মেজর এখন ম্যাক্সিমাম টাইমের পেশেন্ট আমাদের, আমি ভিডিওতে বলেছি, ইনফার্টিলিটি নিয়ে আমাদের কাছে আসছে। হাইপোথাইরয়েডিজম ইজ এ বিগেস্ট কজ ফর ইনফার্টিলিটি। যদি আমরা হাইপোথাইরয়েডিজম যদি ঠিকঠাক করে ট্রিটমেন্ট না করে সারাই তাহলেও কিন্তু আমাদের পেটে অনেকজন মা বাবা হতে পারে না, ইনফার্টিলিটি হওয়ার চান্সটা থেকেই যায়। তো আমরা অবশ্যই বলবো যে আপনারা কোনো রকম চিন্তা করবেন না, এই ভিডিওটা দেখুন। আমার মনে হয় কিছুটা ডেফিনেটলি লাভ আপনাদের হবে। আমি ডিটেলস বলার চেষ্টা করলাম আপনাদেরকে, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্টে আপনারা লিখুন, কোনো কোশ্চেন করে বলুন, আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। বাকি আরও আপনারা অনেক ভিডিও পাবেন ইউটিউবে, আপনারা সেখান থেকেও দেখতে পারেন, এই ভিডিওটাও দেখুন। এটুকু আপাতত বললাম, নেক্সটে ভালো কিছু আবার নিয়ে আসবো। আপাতত সবাই ভালো থাকুন, হেলদি ফুড খান, লাইফ লিড করুন, কোনো রকম চিন্তা ডিপ্রেশন ছাড়াই থাকুন। আশা করছি সবাই ভালো থাকবেন।